আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের কয়েক সেকেন্ড পর থেকেই আমি একটা কথা বারবার বলেছি, যাহা বিএনপি তাহাই জামায়াত তাহাই এনসিপি তাহাই যতগুলা ইসলামিক রাজনৈতিক শক্তি আছে তারা, এদের মধ্যে কোনো প্রকার আদর্শিক মতবিভেদ নাই, এদের মধ্যে কোনো প্রকার আদর্শিক পার্থক্য নাই। জামাত যে চিন্তা চেতনা ধারণ করে লালন করে, বিএনপি একই চিন্তা চেতনা ধারণ করে লালন করে, এনসিপি একই চিন্তা চেতনা ধারণ করে লালন করে। তাদের মধ্যে আপনারা যে বাঘ বিতণ্ডা, তাদের মধ্যে আপনারা যে ঝামেলা, তাদের মধ্যে আপনারা যে শত্রু শত্রু একটা খেলা দেখেন, এইটা সম্পূর্ণ সাজানো নাটক। ইভেন সংসদের অধিবেশনে জামাত বারবার ওয়াকআউট করে, বিএনপির নেতারা জামাতকে রাজাকার বলে, জামাতের নেতারা বিএনপিকে বলে ভণ্ড প্রতারক, জুলাই সনদে স্বাক্ষর করেনি। সবকিছু ধরেন, সালাউদ্দিন আহমেদ শফিকুর রহমানকে নিয়ে ব্যঙ্গ করে, আবার মাসুদ জামাতের এমপি সে তারেক রহমানের সরকারের বিভিন্ন মন্ত্রীদেরকে নিয়ে ব্যঙ্গ করে। এগুলা সম্পূর্ণ সাজানো নাটক, স্ক্রিপ্টেড নাটক। এগুলা বাংলাদেশের মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য মঞ্চায়ন করা হয়েছে। বিএনপির জন্মগত থেকে, বিএনপির জন্ম হয়েছে মুসলিম লীগ, জামাত, যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদর, আল শামস, লালবদর এদেরকে নিয়ে। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিল সকল স্বাধীনতা বিরোধী শক্তির যতগুলা দালাল ছিল বাংলাদেশে তাদেরকে একত্রিত করে, তাদের পুনর্বাসন করে বিএনপি প্রতিষ্ঠা করেছিল। সুতরাং বিএনপির রাজনৈতিক আদর্শ আর জামাতের রাজনৈতিক আদর্শের মধ্যে খুব একটা পার্থক্য নাই। বিএনপি মুখে বলে মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতার পক্ষের দল, জিয়া স্বাধীনতার ঘোষক, কিন্তু ভেতর থেকে বিএনপি কখনোই মুক্তিযুদ্ধকে ধারণ করে না, স্বাধীনতাকে ধারণ করে না, কখনোই তারা স্বাধীনতার পক্ষে অবস্থান নেবে না, কখনোই তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। হ্যাঁ, বিএনপির মধ্যে 2-4 জন আছে মুক্তিযোদ্ধা, তারা স্বাধীনতাকে ধারণ করে, বাট সর্বোপরি বৃহৎ আকারে যদি আপনি চিন্তা করেন, কখনোই বিএনপি স্বাধীনতাকে ধারণ করে না। সুতরাং বিএনপি সরকার গঠনের পর থেকে আমরা যতগুলা কথা বলেছি, বিশেষ করে আমি যতগুলা কথা বলেছি বিএনপি জামাত সম্পর্কে, সব মিলেছে কি মিলে নাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বারবার বলেছি, এনসিপি জামাত বিএনপির যে নাটক আপনারা সংসদে দেখেন, এইটা শুধুমাত্র করা হচ্ছে যাতে বোঝা যায় সংসদে একটা শক্তিশালী রাজনৈতিক দল আছে। আওয়ামী লীগ রাজনীতিতে অনুপস্থিত। সুতরাং এখন তো আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে দিতে হবে, বার্তা দিতে হবে, একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসছে, নির্বাচনের মধ্য দিয়ে তাদের যে প্রধান বিরোধী দল তারা চমৎকার ভূমিকা রাখছে, তাদের মধ্যে আমরা স্পষ্টত দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। যদি এটা নাটক না হতো, তবে মার্কিন বাণিজ্য চুক্তি করার পর বিরোধী দল কোনো কথা বললো না। এও কোনোদিনও হয়েছে বাংলাদেশের ইতিহাসে যে একটা দেশ বিরোধী চুক্তি হয়েছে, সেই সরকারের বিরোধী দল যারা আছে তারা কোনো কথা বলেনি? এরকম ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা পরবর্তী সময়ে হয়েছে? আই থিঙ্ক হয়নি। সুতরাং আপনাদেরকে বুঝে নিতে হবে, যাহা জামাত তাহাই বিএনপি। এবং যখন এখানে আওয়ামী লীগের প্রশ্ন আসবে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ প্রসঙ্গ আসবে, তখন জামাত, ছাত্র শিবির, ছাত্র দল, বিএনপি আরো যারা যারা আছে সবাই এক সুতোয় বেঁধে যাবে, প্রত্যেকেই হবে একটা রসুনের লেজ। সেটার প্রমাণ গতকাল রাতে আমরা দেখেছি। নোয়াখালীতে আজ থেকে ঠিক 3 দিন পূর্বে একটা মিছিল হয়েছিল, ইউনিয়নের মিছিল, ব্যাপক লোক সমাগম হয়েছিল। তারা সেখানে স্লোগান দিয়েছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, অনেক স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধু কন্যার দেশে ফেরা, আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন, এবং সেই মিছিল পরবর্তী তারা আবার বক্তব্য রেখেছে। এরপর থেকে ছাত্রদল, যুবদল, শিবির, এনসিপি অর্থাৎ এই স্বাধীনতা বিরোধী চক্র সম্মিলিতভাবে এক হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের উপর হামলা করেছে, মানে প্রতিবাদ স্বরূপ হামলা। শুধুমাত্র আগ বাড়িয়ে হামলা করতে গেছে, ব্যাপারটা এরকম না। আওয়ামী লীগের একজন চেয়ারম্যানের ঘরবাড়ি ভাঙার জন্য গিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং এলাকাবাসী সম্মিলিতভাবে জামাত, এনসিপি, বিএনপি, ছাত্রদল অর্থাৎ এই রাজাকারের বাচ্চাদেরকে বেধড়ক পিটিয়েছে। এবং এই ঘটনার জের ধরে গতকাল রাতে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে দুই পক্ষের মধ্যেই, এবং ছাত্রলীগ, যুবলীগের সাথে আওয়ামী লীগের সাথে সাধারণ মানুষ মিলে মিশে জামাত, এনসিপি, ছাত্রদল, বিএনপি, বিশেষ করে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে একদম কেলিয়ে হসপিটালাইজ করেছে। এই ঘটনার পর থেকে বাংলাদেশ পুলিশ যে ইতিহাস আপনারা স্থাপন করছেন, এটা কোনোভাবেই ভালো কোনো উদাহরণ সৃষ্টি হচ্ছে না। বাংলাদেশ পুলিশ অতীত ভুলে গেলে সমস্যা। বাংলাদেশ পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা, আপনাদের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে,
দেখেন এই বঙ্গে জোয়ার ভাটা নিয়মিতই আসে। এই বঙ্গে সকালে জোয়ার আসলে বিকালে ভাটা যায়, বিকেলে ভাটা গেলে সন্ধ্যায় আবার জোয়ার আসে। ষড় ঋতুর বাংলাদেশে ঋতু বদলাতে বেশি সময় লাগে না। অতি উৎসাহী হয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালাচ্ছেন অন্যায়ভাবে, গণেশ উল্টালে কিন্তু কি হবে সেটা আশা করি আপনারা বুঝেন। আপনারা অনেক বুদ্ধিমান, অনেক চতুর, সুতরাং এমন কিছু করবেন না যাতে করে ভবিষ্যতে জবাবদিহিতা করার জায়গাটুকু অবশিষ্ট না থাকে। আমি পুলিশকে উদ্দেশ্য করে কথাগুলো কেন বললাম? কোনো হুমকি ধামকি না, জাস্ট মনে করায় দিলাম কোনো সরকারের পারপাস সার্ভ করতে যাবেন না। আপনার একটা প্রতিষ্ঠান, আপনারা আইনের ভিত্তিতে পরিচালিত হন, আইনি প্রক্রিয়ায় সবকিছু করেন, কিন্তু একটা সরকারের প্রধান বিরোধী দল তাদের মদতপুষ্ট হয়ে, তাদের কথায়, তাদের আশকারায় গতকাল রাত থেকে নোয়াখালীতে আপনারা যা করছেন সব তথ্য আমাদের কাছে আছে। আমরা জানি প্রত্যেকটা নেতাকর্মীর ঘর বাড়িতে, শুধুমাত্র নেতাকর্মী বললে ভুল হবে, নোয়াখালীর প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে অভিযান চালানো হচ্ছে, চিরুনি অভিযান। কারা আওয়ামী লীগ করে, কারা ছাত্রলীগ করে, কারা যুবলীগ করে, কারা মিছিলে গিয়েছিল, সবাইকে গ্রেফতার করবেন। মানে একটা জেলার প্রত্যেকটা মানুষকে গ্রেফতার করবেন। কজনকে গ্রেফতার করবেন? জনাব তারেক রহমান কজনকে গ্রেফতার করবেন? কজনের মুখ বন্ধ করে রাখবেন? পারবেন? পারবেন না। গতকাল রাত থেকে এখন পর্যন্ত নোয়াখালীর উপর যে নির্মম নির্যাতন নিপীড়ন চলছে, যে অন্যায় চলছে, যেইভাবে গ্রেফতার করা হচ্ছে ঢালাও ভাবে, গতকাল 5 জন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত যে তথ্য পেলাম, কয়েকশো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, মিডিয়া ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, মিডিয়াতে কোনো সংবাদ আসছে না। ওয়াই? এত ভয় কেন? একটা জেলা দাঁড়িয়ে গেছে, জেগে গেছে, তাতেই ভয় পেয়ে গেলেন জনাব তারেক রহমান? নোয়াখালীর এসপি সাহেব, আপনার নাম উচ্চারণ করার রুচি আমার নাই। প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটাও মাথায় রাখবেন কোনো সিদ্ধান্ত নেবার পূর্বে। বাংলাদেশ পুলিশ অতি উৎসাহী আচরণ করেন না, ভবিষ্যতের কথাটা একবার ভাববেন কোনো সিদ্ধান্ত নেবার পূর্বে। গতকাল কুমিল্লার এমপি বাহার উনি একটা ঘোষণা দিয়েছেন, যদি 6 জুনের পর থেকে কুমিল্লার আওয়ামী লীগ যারা করেন সেই সকল নেতাকর্মীদের উপর যদি নির্যাতন, নিপীড়ন, দমন চলে, এটার দাঁত ভাঙা জবাব তারা দেবেন। ঠিক কয়েক ঘন্টা ব্যবধানে আজ কুমিল্লাতে বিশাল মিছিল হয়েছে, মানুষ আর মানুষ। গতকাল নোয়াখালী, আজ কুমিল্লা, এরপর দিন নারায়ণগঞ্জ, তারপরে মুন্সিগঞ্জ, তারপরে শরীয়তপুর, তারপর মাদারীপুর, তারপর মানিকগঞ্জ, তারপর গাজীপুর। কয়টা থামাবেন তারেক রহমান? পারবেন? বাংলাদেশের মানুষ তো বুঝে গেছে আপনি একটা বাটপার, আপনি দেশ বিক্রি করে ক্ষমতায় বসেছেন। পারবেন? বাংলাদেশের সশস্ত্র বাহিনী, প্রশাসন সবার উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, এই দেশের জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং কোনো সিদ্ধান্ত নেবার পূর্বে ভাববেন আওয়ামী লীগের শেকড় ঠিক 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 কতখানি গভীরে। যা করছেন ভালো হচ্ছে না, কোনো হুমকি ধামকি না, স্রেফ জানায় রাখলাম। ভালো থাকবে। শেখ হাসিনা সরকার কিন্তু চীন, ভারত, আঞ্চলিক নিরাপত্তা, ভারসাম্য এসবের কথা বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করে নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নৌবাহিনী, সশস্ত্র বাহিনী কি ভাবলো না ভাবলো, সরকার কি ভাবলো, এসবের সম্ভবত পরোয়া না করে গবেষণার ড্রোন কিংবা নজরদারির ড্রোন কিংবা তেল, গ্যাস, সম্পদ কোথায় কোথায় আছে সেসব অনুসন্ধানের ড্রোন বাংলাদেশের সমুদ্র সীমায় পাঠিয়ে দিয়ে বাংলাদেশে বরগুনার বলেশ্বর নদী আর বঙ্গোপসাগরের সংযোগস্থলে ইলিশ মাছ শিকারের জালে জড়িয়ে একটা ড্রোন সদৃশ ডিভাইস ধরা পড়েছিল প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় আগে। বঙ্গোপসাগরের মতো এতটা একটা উচ্চ স্পর্শকাতর অঞ্চলে, যেটাকে আঞ্চলিকভাবে, ভৌগোলিকভাবে, বৈশ্বিকভাবে নিরাপত্তাজনিত কারণে অত্যন্ত স্পর্শকাতর বলে বিবেচনা করা হয়, সেখানে আমাদের সমুদ্র সীমার ভেতরে এমন একটা ড্রোন সদৃশ ডিভাইস পাওয়ার পরেই এ নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে 1 সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সরকার, নৌবাহিনী কারো তরফে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা হাজির করা হয় নাই যে এরকম একটা ড্রোন সদৃশ ডিভাইস কি করে বাংলাদেশের সমুদ্র সীমায় নৌবাহিনী, সরকার কারো জানার বাইরে ঢুকে পড়তে পারলো। ইলিশ মাছ শিকারে যাওয়া জেলেদের জালে 31শে মে সন্ধ্যায় এই ড্রোনটি আটকা পড়ে এবং তার পরপরই ড্রোনটি পাথরঘাটা থানায় হস্তান্তর করেন জেলেরা। বলা হয়েছিল তখন যে
সন্ধ্যায় যখন বলেশ্বর নদী আর বঙ্গোপসাগরের সংযোগস্থলে মাছ শিকার করছিলেন জেলেরা যখন জাল টেনে তুলছিলেন, তখন জালে পেঁচানো অবস্থায় লাল রঙের একটা যান্ত্রিক বস্তু উঠে আসে। তারের সংযোগ সহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ দেখে প্রথমে জেলেরা একে মিসাইল মানে কোনো ক্ষেপণাস্ত্র কিংবা বোমা সদৃশ কোনো কিছু ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এরপর তারা পাথরঘাটা থানায় ড্রোনটি হস্তান্তর করেন এবং এর মধ্যে একজন জেলে সময় টিভির যে ওয়েবসাইট সেখানে দেখছি তাদেরকে বলেছেন যে জালে পেঁচিয়ে মিসাইলের মতো একটা বস্তু উঠে এসেছে এবং জালে পেঁচানোর কারণে বস্তুর কিছুটা অংশ ভেঙেও গেছে। তারা তাড়াতাড়ি পাথরঘাটা থানায় তখন সেটা হস্তান্তর করেছেন। সেদিনই কালের কণ্ঠ রহস্যময় ড্রোন ধরা পড়েছে বঙ্গোপসাগরের জেলেদের জালে এমন একটা খবর দেয় এবং খবর দিয়ে লাল ও হলুদ রঙের অস্বাভাবিক এই বস্তুটি দেখতে ছোট আকৃতির বিমান বা পানির নিচে চলাচলকারী ড্রোনের মতো বলে উল্লেখ করে এবং এই রকম রহস্যময় অচেনা বস্তু বলেই এবং সেই বস্তুটির ভেতরে উদ্ধার হওয়া যন্ত্রটি যেহেতু ফাইবার জাতীয় পদার্থ দিয়ে তৈরি, ভেতরে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আছে, সেন্সর, অ্যান্টেনা, নিয়ন্ত্রণ ইউনিটের মতো যন্ত্র দেখা গেছে। তাতে অনেকে ধারণা করা শুরু করেছিলেন যন্ত্রের ভেতরে যন্ত্রাংশ যেগুলো দেখা যাচ্ছিল তা দেখে যে এটি সমুদ্র গবেষণা, পরিবেশ পর্যবেক্ষণ বা সামুদ্রিক জরিপ কাজে ব্যবহৃত কোনো ড্রোন বা রোবোটিক যন্ত্র হতে পারে। এটি কোথা থেকে এসেছে, কি কাজে ব্যবহৃত হতো সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য 1 জুন যখন পত্রপত্রিকাগুলো এ খবর দিয়েছে তখন পর্যন্ত জানা যায় নাই, কিন্তু সন্দেহ শুরু হয়ে গেছিল যে এটি সমুদ্র গবেষণার কোনো বস্তু অথবা বিদেশি সংস্থার সামুদ্রিক পর্যবেক্ষণ ডিভাইস বলে ধারণা করা যায়। মানে ভাবেন, আমাদের সমুদ্র সীমায় আমরা যদি সমুদ্র গবেষণার কোনো যন্ত্র না বসাই কিংবা সামুদ্রিক পর্যবেক্ষণ ডিভাইস না বসাই, তাহলে সেখানে কোনো ডিভাইস, কোনো গবেষণা, কোনো নজরদারি, কোনো কিছু করবার কিন্তু আর কোনো দেশের এখতিয়ার নাই। এবং বঙ্গোপসাগরটা এতটা মানে নিরাপত্তাজনিত কারণে আঞ্চলিকভাবে এতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা বলেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বসাম্প্রতিক যে নিরাপত্তা কৌশল সেটাতে দেখবেন স্পষ্টভাবে মানে ইন্টারনেটে একেবারে প্রকাশ্যে এ নিয়ে নানা রকম লেখালেখি আছে, যেখানে তারা বলছে যে বঙ্গোপসাগরে যদি তারা একটা ঘাঁটি স্থাপন করতে না পারে, নজরদারির ব্যবস্থা না করতে পারে, তাহলে সারা পৃথিবীতে সমুদ্রের ওপর তাদের যে নিয়ন্ত্রণ এবং সমুদ্র রক্ষায় তাদের যে উদ্যোগ সেটা ভেস্তে যাওয়ার একটা সম্ভাবনা আছে। মার্কিন নিরাপত্তা এতে লঙ্ঘিত হতে পারে। মানে আসল কথা, মার্কিন আধিপত্য এই বঙ্গোপসাগরে এসে মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি করতে না পারা পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আগ্রহের আরেকটা কারণ যে এই বঙ্গোপসাগর থেকে সে চীন, ভারত নানা পক্ষের ওপর নজরদারি করতে পারে। তবে নিরাপত্তার ক্ষেত্রে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী তারা মিত্র দেশ, কাজেই এই মার্কিন যুক্তরাষ্ট্রের বঙ্গোপসাগরে ঘাঁটি করার বহু বছরের যে লোভ এবং চাপ, তার মূল কারণ তারা এখান থেকে চীনের ওপর নজরদারি করতে চায়। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, যে কারণে এটা গবেষণার যন্ত্র কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যে তারা বাংলাদেশের সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধানের সকল দায়িত্ব মার্কিন কোম্পানিকে দিয়ে দেওয়া হোক এবং এর মাধ্যমে তারা বিভিন্ন মনিটরিং যন্ত্র বসানোর একটা অবাধ সুযোগ পাক, এই চাপ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে বাংলাদেশে দিয়ে আসছে। 2008-এ শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসবার পর থেকেই এ চাপ অব্যাহত ছিল যাতে মার্কিন প্রতিষ্ঠানগুলোকেই বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের দায়িত্ব দেয় শেখ হাসিনা সরকার। এমনকি 2023 সালের সর্বশেষ নির্বাচনের আগে আগে মার্কিন বহুজাতিক কোম্পানি ভীষণ প্রভাবশালী এক্সন মোবিল তারা $30 বিলিয়ন বিনিয়োগ চুক্তি নিয়ে বাংলাদেশে আসে যে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের পুরো দায়িত্বটা যাতে তাদেরকে দিয়ে দেওয়া হয়। এবং 2024-এ শেখ হাসিনা আবার নির্বাচন করছেন বিএনপি জামাতকে ছাড়া, এমন একটা পরিস্থিতিতে যখন ভীষণ চাপ মার্কিন যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রের, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এই দর কষাকষিটাও করতে চেয়েছিল যে শেখ হাসিনা থাকতে পারবেন যদি তিনি এই বঙ্গোপসাগরে এক্সন মোবিল এবং মার্কিন কোম্পানিগুলোকে তেল গ্যাস অনুসন্ধান সহ অবাধ একটা গবেষণা, সম্পদ আহরণ এবং অবস্থানের সুযোগ করে দেন। কিন্তু সে সময়ও শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত নেয় যে এই বিষয়ে তারা দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরে অ্যাক্সেস দিয়ে দিলে, বঙ্গোপসাগরে অবাধ বিচরণ এবং কাজ করার ব্যবস্থা করে দিলে এই অঞ্চলের যে নিরাপত্তা ভারসাম্য নষ্ট হবে, চীন যে রুষ্ট হবে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের বঙ্গোপসাগরে এমন শক্তিশালী অবস্থানে যে ভারতও অস্বস্তিতে পড়বে, এসব মাথায় রেখে তখন শেখ হাসিনা সরকার কিন্তু চীন ভারত আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্য এসবের কথা বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নথি স্বীকার করে নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নৌবাহিনী, সশস্ত্র বাহিনী কি ভাবলো না ভাবলো, সরকার কি ভাবলো, এসবের সম্ভবত পরোয়া না করে গবেষণার ড্রোন কিংবা নজরদারির ড্রোন কিংবা তেল গ্যাস সম্পদ কোথায় কোথায় আছে সেসব অনুসন্ধানের ড্রোন বাংলাদেশের সমুদ্র সীমায় পাঠিয়ে দিয়েছে। যেহেতু সামরিক বাহিনীর তরফে, আইএসপিআর এর তরফে, নৌবাহিনীর তরফে তাদের কাছে এই ড্রোনটি জমা পড়ার এক সপ্তাহ পরেও কার ড্রোন, কিসের ড্রোন এটা আনুষ্ঠানিকভাবে জানানো হয় নাই, তখন সংবাদ মাধ্যমগুলো নানা সূত্রে এ বিষয়ে জানার চেষ্টা শুরু করেছে এবং তখন জানা যাচ্ছে যে নৌবাহিনীর ভেতরে এই নিয়ে চরম একটা বিস্ময় যে কি করে বাংলাদেশের সমুদ্র সীমায় এমন একটা ড্রোন পাঠানোর সাহস করা গেল। এবং তারা বলছেন যে এটা আসলে মার্কিন নৌবাহিনীর একটা স্বয়ংক্রিয় পানির নিচের যান, AUV অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকল, এবং জানা যাচ্ছে যে এটা মূলত সমুদ্র সম্পর্কিত তথ্য, দ্রুত গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। 8 ফুট লম্বা যন্ত্রটি জেলেদের হাতে ধরা পড়ার পর এর ভেতরে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, অপারেটিং সিস্টেম, তথ্য সংরক্ষণের চিপ রয়েছে, এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এরই মধ্যে এর সিরিয়াল নাম্বার এবং নির্মাতার বারকোড উদ্ধার করে ফেলেছে। এবং এই জিনিসটি ধরা পড়ার পর 7ই জুন ঢাকায় মার্কিন প্রতিরক্ষা অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল আর শ্যান্ডলার এবং মেরিন অ্যাটাশে মেজর কার্স্টেন ই ফ্লেচারের সঙ্গে বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বৈঠকও করেছেন। অনেক সূত্রেরই সন্দেহ যে এই ড্রোনটি কি করে বাংলাদেশের নৌসীমায় ঢুকলো এবং কি উদ্দেশ্যে ঢুকলো সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে এ বিষয়ে আপত্তি জানানো, উদ্বেগ জানানো এবং এ বিষয়ে কৌতূহল জানানোর জন্য নৌবাহিনী প্রধান এই মার্কিন প্রতিরক্ষা অ্যাটাশে এবং মেরিন অ্যাটাশেকে তার দফতরে ডেকে পাঠিয়েছিলেন। তবে ওই বৈঠকে এই আলাপটা আসলে হয়েছিল কিনা সে বিষয়েও কিন্তু নৌবাহিনীর তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় নাই। বিশেষজ্ঞদের মতে বরগুনার উপকূলে এমন উন্নত মানের মার্কিন সামরিক নজরদারি যন্ত্রের উপস্থিতি বঙ্গোপসাগরে গোপন পানির নিচের পর্যবেক্ষণ কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে। কারণ বঙ্গোপসাগর বর্তমানে বিভিন্ন দেশের ভূরাজনৈতিক প্রতিযোগিতার যেহেতু একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে, তখন অনেকেই সন্দেহ করছেন যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এরকম ড্রোন এখানে পাঠিয়ে থাকে তাহলে এসব ড্রোনের ওপর আবার নজরদারি রাখে তাদের প্রতিদ্বন্দ্বী যেসব দেশ, সেসব দেশও বাংলাদেশের সমুদ্র সীমায় এ ধরনের আরো নজরদারি যন্ত্রপাতি পাঠিয়ে রেখেছে কিনা এবং সেটা বাংলাদেশের সমুদ্র সীমার জন্য কতটা নিরাপদ হচ্ছে সেই বিষয়গুলো নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ, যাদের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর খুবই শক্তপোক্ত বিভিন্ন সূত্র রয়েছে, সেটা তাদের প্রকাশিত বিভিন্ন খবরাখবরে নিয়মিত পরিষ্কার হয়। সেই নর্থ ইস্ট নিউজ লিখছে যে এই যন্ত্রটি নৌবাহিনী যে বারকোড এবং যে সিরিয়াল নাম্বার উদ্ধার করেছে তাতে বাংলাদেশের নৌবাহিনী ধারণা করছে এই যন্ত্রটি যুক্তরাষ্ট্রের লিটোরাল ব্যাটল স্পেস সেন্সিং গ্লাইডার LBSG কর্মসূচির অংশ এবং এর নির্মাতা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য ভিত্তিক টেলিডাইন ব্রাউন ইঞ্জিনিয়ারিং এবং টেলিডাইন ওয়েব রিসার্চ।
2023 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন সমুদ্রে মার্কিন নৌবাহিনী ঘোষণা দিয়ে জানান দিয়ে এ ধরনের 200টিরও বেশি যন্ত্র মোতায়েন করেছিল। বর্তমানে সংখ্যাটা আরো বেড়েছে বলে এখন ধারণা করা যাচ্ছে যে অনেক আনডিসক্লোজ লোকেশন, মানে যেসব জায়গার কথা জানায় নাই মার্কিন বাহিনী, সেসব জায়গায়ও এই ড্রোন তারা পাঠিয়ে রেখেছে। এবং এই যন্ত্র কি কাজ করে জানা যায় যে এই গ্লাইডার বা স্বয়ংক্রিয়ভাবে চলমান এই ভেহিকেলগুলো সমুদ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেমন সরবরাহ করে, যে পানির তাপমাত্রা কত, লবণাক্ততার মাত্রা কত, পানির স্বচ্ছতা কত, সমুদ্র তলের অবস্থা কত, মানে মনে রাখবেন এমনকি কোন যুদ্ধ জাহাজ কোন উপকূলে পাঠানো যাবে, কোথায় পাঠানো যাবে, কি ধরনের যন্ত্রের মাধ্যমে কত দূর পর্যন্ত নজরদারি করতে হবে, সেসবের জন্যও কিন্তু এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এসব তথ্য ব্যবহার করা হয় এরপরে নৌবাহিনীর অভিযান পরিচালনায়, সাবমেরিন শনাক্ত ও মোকাবেলায়, সমুদ্রে পাতা মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করতে, সোনার ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে, এবং মার্কিন নৌবাহিনী অনেক সময় হেলিকপ্টার থেকেও সমুদ্রে এসব গ্লাইডার ফেলে দেয়। 2023 সালে তারা হেলিকপ্টার থেকে সফলভাবে একটা টেলিডাইন স্লোকাম গ্লাইডার সমুদ্রে নামানোর প্রদর্শনীও করেছিল। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে হরমুজ প্রণালী, বাব আল মান্দের প্রণালী, সুয়েজ খাল এলাকায়, আইসল্যান্ড উপকূলে, ইউরোপের বিভিন্ন নৌমহড়ায় এবং 6000 মিটার পর্যন্ত গভীর সমুদ্রে জরিপ কাজ চালাতে এই যন্ত্রটি মার্কিন নৌবাহিনী ব্যবহার করে থাকে বলে তথ্য পাওয়া যায়। এখন কোন সামরিক গোয়েন্দা কাজে কিংবা কি ধরনের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে কিংবা বঙ্গোপসাগরে কোন আধিপত্য বিস্তারে মার্কিন নৌবাহিনী বাংলাদেশের সমুদ্র সীমায় এই ড্রোন পাঠালো, সেটা নিশ্চিতভাবেই একটা প্রশ্ন বটে। তবে তার চেয়েও বড় প্রশ্ন যে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এ বিষয়ে তথ্য বা জবাবদিহিতা আদায়ের ক্ষেত্রে কি করবে। কারণ এ বিষয়ে যদি বাংলাদেশ সরকারের কাছে যথেষ্ট তথ্য নাও থাকে, নিশ্চিতভাবেই তারেক রহমান সরকার ঘনিষ্ঠ হতে চাইছেন যে চীন সরকারের সঙ্গে, কিংবা দ্বিপাক্ষিক সফরে যাওয়ার কথা ভাবছেন। বাংলাদেশের সেনাবাহিনীও চীনের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমাগত বাড়াচ্ছে। চীন এই বিষয়টিকে কিছুতেই ভালো চোখে দেখবে না। এবং এই প্রশ্নগুলোর উত্তর, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন কি করে বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকতে পারলো এবং বাংলাদেশ সরকার, বাংলাদেশ নৌবাহিনী এ বিষয়ে কি ব্যবস্থা নিল, চীন নিশ্চিতভাবেই সেটা জানতে চায়।